প্রিয় স্টুডেন্ট, শুরু করব ডব্লিউবিএসএসসির লিলারয়ের প্র্যাকটিস সেট থেকে 7 নম্বর আর 8 নম্বর সেট, দুটো সেট একসাথে ম্যাথ ক্লাস। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে, স্কিপ করবে না। 7 নম্বর আর 8 নম্বর দুটো সেট থেকে পুরোপুরি ম্যাথ ক্লাস। তো শুরু করছি, কারণ অনেক বড় হবে ক্লাস, অনেকগুলো ম্যাথ আছে, ওই জন্য বেশি কথা বলে সময় নষ্ট না করে শুরু করা যাক। মান নির্ণয় করো। 42 × 12 কত নম্বর সেট? 7, 8। √121। √, থেকে বের করলে কত পাই আমরা? বর্গমূল 21 পাই, 11 পাই, তাই না? তাহলে এখানে আমরা 11 লিখে দিই। দেখো, 6 × 7 = 42, 6 × 6 = 36, 6 × 2 = 12, 11 × 2 = 22। কত অ্যান্সার? 22 অ্যান্সার। কিন্তু 22 তো নেই। ও সরি, এই জায়গাটা যোগ চিহ্ন আছে না, কোনো ব্যাপার না। 11 আর 2 = 13, 22 অ্যান্সার না, 13 অ্যান্সার। কত অ্যান্সার? 13। ওই জায়গাটা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি আমি। 13 উত্তর, মিস্টেক হয়েছে জাস্ট। কত উত্তর? 13। 47। বিকাশ কিছু পরিমাণ টাকা সরল সুদে একটি কোঅপারেটিভে রাখলো কিছু টাকা। 2.5 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়ালো 1012 টাকা। কত বছর পর? 5/2 বছর পর কিছু টাকা রেখেছিল পি টাকা। 2.5 বছর পর 1012 টাকা কি হলো? টাকার পরিমাণ দাঁড়ালো, অর্থাৎ সুদে আসলে দাঁড়ালো। এবং 4 বছর পর সেই টাকা হলো কত? এত টাকা। তো কোনো টাকা 2.5 বছরে এত টাকা হয়, 4 বছরে এত টাকা হয়, তাহলে এই 2.5 বছর আর 4 বছরের মাঝে কত বছরের পার্থক্য? 1.5 বছরের পার্থক্য। 1.5, তাই না? 1.5 বছরের পার্থক্য। তাহলে 1.5 বছরে কত টাকা বাড়ছে সেটা আমরা বের করে নিতে পারি, সেটা বের করতে পারি। 55.2 টাকা 1.5 বছরে। আবার আমাকে 1.5 বছরের যে 55.2 টাকা হলো সেটাকে আবার বছরে বের করতে হবে। 55.2 তাকে যদি বছরে বের করি, এত 1.5 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে বোঝা গেল। এটুকু মিটিয়ে দিচ্ছি। 55.2 টাকা হলো 1.5 বছরে। 1.5 বছর দিয়ে যদি আমি এবার ভাগ করে দিই, তাহলে 1 বছরের পাবো। 1 বছরে এত টাকা। তাহলে 4 বছরে কত টাকা হলো? এই যে 4 বছর, তো এখান থেকে নিয়ে 1 বছরে যদি এত টাকা হয়, তাহলে এখান থেকে নিয়ে পি থেকে নিয়ে 4 বছর, অর্থাৎ 1 বছর থেকে শুরু করে 4 বছর। 4 বছরে কত টাকা হয়? × 4 যদি গুণ করি আমি, টোটাল 4 বছরের টাকাটা আমি পেয়ে যাব। সেই টাকাটা কার মধ্যে আছে? সেই টাকাটা আছে, এই যে মিটিয়ে দিলাম না, ওটা তো রাখতে হতো। সেই টাকাটা 1067.2 টাকা হয়েছে। এখান থেকে যে টাকার পরিমাণটা পাবো 4 বছরে, সেই টাকাটা এর মধ্যে আছে, ওটা বিয়োগ করতে হবে। সেটা বিয়োগ করলে কত পাচ্ছি আমি? 3 × 18 = 54, 3 × 4 = 12, 3 × 5 = 15, 5 × 8 = 40, দশমিক দিয়ে কেটে দিলাম। 4 × 8 = 32, 3 64, 3 67, 6 8 × 8 = 14। 147.2 টাকা হচ্ছে পুরোপুরি 4 বছরের টাকা। সেই টাকাটা কোথায় আছে? এর মধ্যে আছে। এর মধ্যে না, কিন্তু এর মধ্যে, কারণ 4 বছর পরে হয়েছিল এই টাকাটা। তাহলে এই টাকা থেকে যদি আমি এই 147.2 টাকা বিয়োগ করি, তাহলে আমি কত পাচ্ছি? 920 টাকা। 920 টাকা আসল টাকা ছিল, পেয়ে গেলাম। 920 টাকায় কত হচ্ছে টাকাটা সুদ? 4 বছরে এত টাকা। পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 147.2 টাকা হচ্ছে কয় বছরে? 920 টাকার উপরে এত, 100-এ কত? কিন্তু বার্ষিক বের করতে বলেছে, সেহেতু 4 দিয়ে আমাকে আবার কি করতে হবে? ভাগ করতে হবে, তাহলে বছরেরটা পেয়ে যাবো পার্সেন্টেজ। ক্লিয়ার? বোঝা গেল এই জায়গাটা? তাহলে দশমিক যদি তুলে দিই, তাহলে 0 নিয়ে নিলাম, এখানে 0 0 কেটে দিলাম। ঠিক আছে, এর সাথে যখনই আমি আর 4 দিয়ে গুণ করব, দেখো 4 × 2 = 8, 4 × 9 = 36। এর সাথে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ এখানে 4, এটা গুণ করলে এত হচ্ছে, তার সাথে 4 গুণ করলেই এই টোটাল হচ্ছে 1472 হচ্ছে। অর্থাৎ কত পার্সেন্ট হবে? 4%। 4% উত্তর। বোঝা গেল? টাইম লাগবে। দেখো, এই টাইপের অঙ্ক করতে গেলে একটু টাইম লাগবে। টাইম দিয়ে না বোঝালে, আমি নিজে থেকে করে গেলে তো আমিই বুঝবো। 4% উত্তর।
48 49, একজন ব্যবসায়ী 8% লাভে একটি সাইকেল বিক্রি করেন। 100 টাকা দাম কিনেছিল, 8% লাভে বিক্রি করেন, অর্থাৎ 108 বিক্রি করছে। এটা বিক্রয় মূল্য 108 টাকা। যদি তার ক্রয় মূল্য 10% কম হতো, অর্থাৎ 100 টাকার জায়গায় যদি সে 90 টাকায় কিনতো, তো বিক্রয় মূল্য 36 টাকা কম হতো, তবে তার কিছু লাভ হতো। সাইকেলটির ক্রয় মূল্য 500 টাকা হলে, এবার 100 টাকা আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু সেটা লাগবে না, এখন 500 টাকাটাই ক্রয় মূল্য, তাই না? এবার 500 টাকা দিয়ে করছি আমি। 500 টাকা ক্রয় মূল্য হলে 8% লাভে কত টাকা হচ্ছে সেটা আগে বের করি। 8% লাভে হলে কত টাকা, 8% লাভে হলে কত টাকা লাভ করছে সেটা পেয়ে যাব, 40 টাকা লাভ করে। 40 টাকা লাভ করে, অর্থাৎ মূল টাকা কত দাঁড়ালো তাহলে? 500 টাকা, 40 টাকা, 540 টাকা বিক্রি করছে। 8% লাভ করতে গেলে 540 টাকা বিক্রি করতে হবে, তাহলে এটা একটা বিক্রয় মূল্য। এবার বলেছে যে বিক্রয় মূল্য 36 টাকা কম হলে, এই এটা তো বিক্রয় মূল্য, কিন্তু বলেছে যদি 36 টাকা কম হতো, 36 টাকা কম হলে বিক্রয় মূল্য কত দাঁড়াতো? 504 টাকা দাঁড়াতো। 504 টাকা কম হতো, তবে তার কিছু লাভ হতো। আবার উপরের লাইনে বলেছে যদি তার ক্রয় মূল্য 10% কম হতো, ঘুরে ফিরে আবার ওখানে যেতে হবে। দেখো 10% কম হতো যদি তার ক্রয় মূল্য, অর্থাৎ 500 টাকা দিয়ে কিনেছিল, এই জায়গাটা খেয়াল করবে না, এই জায়গাটার দরকার নেই। 500 টাকা দিয়ে কিনেছিল, যদি তার 10% কম হতো, অর্থাৎ 10% কম হলে কত টাকা কমতো? 5 নং 45, 10% যদি কম হতো তাহলে সেই জিনিসটার দাম হতো 450 টাকা। 10% কমে গেলে 450 টাকা দাম হতো। এবার পড়ছি, একজন ব্যবসায়ী 8% লাভে একটি সাইকেল বিক্রি করলো। 8% লাভে বিক্রি করলে 540 টাকা। যদি তার ক্রয় মূল্য 10% কম হতো, 500 টাকা দিয়ে কিনেছিল, ক্রয় মূল্য 10% কম হলে 450 টাকা, এবং বিক্রয় মূল্য 36 টাকা কম হলে বিক্রি করেছিল। এটা 36 টাকা যদি কম হতো তাহলে 504 টাকা হতো। তো কত লাভ হতো, কত পার্সেন্ট? তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য হলো, তাহলে কত টাকা লাভ হচ্ছে? তাহলে 450 টাকা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমার 54 টাকা লাভ হচ্ছে। কত টাকার উপরে? 450 টাকার উপরে 54 টাকা লাভ হচ্ছে। 450 টাকার উপরে 54 টাকা লাভ। 100-এ কত? 0 0 কেটে দাও। 6 নং 54, 5 নং 45, 5 দোকানে 10, 12% লাভ হতো। কত পার্সেন্ট লাভ হতো? 12%। 49, একটি পার্টিতে মহিলা পুরুষের সংখ্যার অনুপাত 3:5। এটা হচ্ছে মহিলা আর এটা হচ্ছে পুরুষ। কিছুক্ষণ পর 12 জন মহিলা আসায়, তাহলে প্রথমটা হচ্ছে মহিলা, তাহলে মহিলা 3x, 12 জন আসলো বাই 5x। মহিলা আসায় ওই অনুপাত হলো 3:4, 3:4 লিখলাম। তাহলে 3 4 12x, 48 ইকুয়াল টু 15x। 12x ওই পাশে গেলে 3x ইকুয়াল টু 48, x সমান সমান 16। তো ওই পার্টিতে পুরুষের সংখ্যা, পুরুষ কত? 5x, 5 16, 80 জন। 80 জন হচ্ছে পুরুষ। নেক্সট অঙ্ক 50 51। একজন লোক 5 মাসের আয় 6 মাসে ব্যয় করেন। 5 মাসের আয় 6 মাসে ব্যয় করছে। ধরে নিই আমি 5 মাসে 5 টাকা আয় করছে। 5 মাসে 5 ইউনিট আয় করছে। 5 মাসে যদি 5 ইউনিট আয় করে, 6 মাসে গিয়ে সে এই আয়ের টাকাটা ব্যয় করে দিচ্ছে, খরচা করছে। তো 5 মাসে যদি 5 ইউনিট আয় করে, তাহলে প্রত্যেক মাসে 1 ইউনিট করে আয় করছে, মানে 1 ইউনিট করে কি আয় করছে। 5 মাসে 5 ইউনিট আয় মানে, বা 5 টাকা যাই ধরো, 5 ইউনিট যদি আয় করে 5 মাসে, তা প্রত্যেক মাসে 1 ইউনিট আয় করছে। তো 6 মাসের গিয়ে তো 6 ইউনিট আয় করবে। 1 মাসে 1 ইউনিট হলে 6 মাসে 6 ইউনিট আয় করবে। কিন্তু বলেছে যে 5 মাসে যে টাকাটা আয় করে, 6 মাসে গিয়ে খরচা করে, তাহলে 6 মাসে কত খরচা করবে? 5 ইউনিট খরচা করবে, কারণ 5 ইউনিট টাকাটাই খরচা করবে। কিন্তু 6 মাসে গিয়ে 1 ইউনিট তার সঞ্চয় হয়ে যাবে। 6 মাসে গিয়ে 1 ইউনিট সঞ্চয় হয়ে যাবে। এইভাবে যদি আবার যায় 12 ইউনিট পর্যন্ত, তাহলে আবার 1 ইউনিট সে সঞ্চয় করবে। তাহলে এইখানটায় 1 ইউনিট সঞ্চয় হবে। 6 মাসের মধ্যে 1 ইউনিট, আবার 6 থেকে 12 ইউনিটে যখন যাবে, তখন আবার 12 ইউনিট মানে 12 মাসে যখন যাবে, তখন কিন্তু আবার 1 ইউনিটই সঞ্চয় করবে। তাহলে টোটাল যদি 12 ইউনিট, 12 মাস, টোটাল 12 মাস মানে 12 ইউনিট আয় করে, 12 ইউনিট আয় করে, তার মধ্যে থেকে 10 ইউনিট কি হয়ে যায়? খরচা হয়ে যায়। 2 ইউনিটই তার সঞ্চয় থেকে যায়, তাই না? 2 ইউনিট তার সঞ্চয় থাকে, যার মান দিয়ে দিয়েছে 9000 টাকা। 2 ইউনিটের মান 9000 টাকা সঞ্চয়। তাহলে 1 ইউনিটের মান কত?
আর টোটাল আয় করে কত, 12 ইউনিটের মান কত, বোঝাতে পারলাম? 54,000 টাকা। 5 মাসে 5 ইউনিট যদি আয় করে, 6 মাসে গিয়ে সেটা খরচা করছে। তো 1 মাসে 1 ইউনিট আয় করছে, তাহলে 6 মাসে 6 ইউনিট, তাহলে 5 ইউনিট যদি আয় ব্যয় করে দেয়, তাহলে 6 মাসে 1 ইউনিটই তার সঞ্চয় থাকছে। আবার যখনই 6 মাসের পরে আবার যখন 12 মাস পর্যন্ত যাবে, আবার সেই একই 1 ইউনিটই তার সঞ্চয় হবে। তা টোটাল 12 ইউনিটের মধ্যে, অর্থাৎ 12 মাসের মধ্যে কত ইউনিট সঞ্চয় করছে? 2 ইউনিট সঞ্চয় করছে, 10 ইউনিট তার খরচা, তাই না? তাহলে 2 ইউনিটের মান দিয়ে দিয়েছে 9,000 ইন্টু আয় কত বলেছে লাস্টে, তার বার্ষিক আয়। বার্ষিক আয় তো 12 ইউনিট করে, আয় ইনকাম তো 12 ইউনিট, তাহলে 12 ইউনিটে কত, 54,000 টাকা। বোঝা গেল? নেক্সট অঙ্ক 51, 999 ইন্টু 490 বাই 495 ইন্টু 999। তো এখানে আমার কাজ, এই টাইপের অঙ্ক কিন্তু থাকবে একটা সরল, ঠিক আছে? এটা কিন্তু মান নির্ণয় করো। এখানে একটু কাজ করতে হয়। 999 আমি যদি 1000 থেকে 1 বাদ দিই, তাহলে তো থাকছে 999, তাই না? ইন্টু 490 বাই 495 ইন্টু 99, এটাও করতে পারি। আলাদা করে নিলাম, একটু সুবিধা হবে। এবার এটা গুণ যোগ এটা, তাই না? তাহলে 495 তিনটে 0 প্লাস, প্লাস বলছি, মাইনাস এটা 495 প্লাস 490, 490 কি 494? 490 দিয়েছে এখানে, 490 বাই কত, বাই 400, এটাকে একটু ব্র্যাকেটে করে দাও, বাই 495 ইন্টু 99। এটা 5 দিয়ে ভেঙে কেটে যায়, 5 দিয়ে কেটে দিলাম। এবার দেখো এই জায়গাটা 490 প্লাসে আছে, এই জায়গাটা 495 মাইনাসে আছে, তাহলে -5 বেশি আছে এই জায়গাটা আগে কাজ করে নাও। -5 বেশি আছে, তাহলে 495,000 -5 বাই কত, বাই 5 হলো। তাহলে 5 বিয়োগ করতে হবে এর থেকে। 5 যদি বিয়োগ করি, তাহলে এখানে থাকবে 5,9,9,4,94। এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি এবার 5 দিয়ে ভাগ করতে যাই, তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। এই জায়গাটা কত দিয়ে 5 দিয়ে ভাগ করলে কত আসবে, 4,9,4,995। 5 দিয়ে ভাগ করতে গেলে 5 নং 45 থাকছে 4, 5 8 40 থাকছে 4, 5 নং 45, 5 নং 45 থাকছে 4, 5 8 40 থাকছে 4, 5 নং 45 থাকছে 4, 49 হলো 5 নং 45 থাকছে 4, 5 নং 45, 98,999, 98,999 আসবে, 98,999, 98,999 উত্তর। 52 থেকে 54 দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 100, সংখ্যা দুটির যোগফল। 4:5 এবং এদের লসাগু যদি 100 হয়, তাহলে লসাগু হলে এদের গুণফলই এটা। 4 5 20 = 100, 100 = 5, তাহলে 4 5 20 একটা, আর একটা হচ্ছে 25, তাই না? তাহলে এদের যোগফল কত, যোগফল 45, 45 উত্তর। 53, 4টে বেজে 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণের মান নির্ণয় করো। কটা থেকে? 4টে বেজে, 4টে বেজে 15 মিনিট, 4টে বেজে 15 মিনিট। তাহলে 68 - 11 m বাই 2। এইচ হচ্ছে আওয়ার, এম হচ্ছে মিনিট। তাহলে আওয়ার কত, 4 ঘন্টা বলেছে না, 4টে, তাহলে 4 6 24, এটাই এলো সূত্র, ট্রিক্স একটা। এইচ মানে আওয়ার আর এম মানে মিনিট, 15 মিনিট, মাইনাস 11 আর 15 165 বাই 2, তাহলে 140 থেকে বিয়োগ করতে হবে 165, 75, 75কে 2 দিয়ে ভাগ করলে 37.5,
37.5 ডিগ্রি। 54 0.25 স্কোয়ার প্লাস 0.25 এর পাওয়ার হাফ ইন্টু 0.5 এর পাওয়ার কিউব। ঠিক আছে, এই জায়গাটা যোগ আছে কিন্তু খেয়াল করবে। তাহলে 25 স্কোয়ার আমরা কি জানি 625। 4 ঘর পর দশমিক হবে, 4 ঘর বানাতে হবে, শূন্য নিয়ে বানিয়ে দিলাম, প্লাস 0.5 একে যদি আমরা 25/100 করি তাহলে 1/4 পাচ্ছি, অর্থাৎ 1/4 এর পাওয়ার হচ্ছে হাফ, তাই না? 1/4 এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 1/4 এর পাওয়ার হাফ নিয়ে নিলাম। একে যদি আমরা ভাঙতে যাই, আবার ভাঙতে পারি 1/2 এর স্কোয়ার করতে পারি, তাহলে 1/2 এর স্কোয়ার যখনই করব এই ইজিবিজি হয়ে গেল। তাহলে 1/2 এর স্কোয়ার আছে, আবার এর পাওয়ার আবার হাফ আছে, তাহলে এই কেটে গেল, পাওয়ারের উপরে গুণ করে কেটে দিলাম, ইন্টু এর হচ্ছে 125, তাই না? 125 3 ঘর পর দশমিক, দশমিক নিয়ে নিলাম। তাহলে এখানে হাফ আছে মানে কি, এখানে পাবো 0.5, তাই না? এখানে পাবো 0.5, তাহলে কি করতে হবে, এটা গুণ হবে এই জায়গাটা। তাহলে 0.625 প্লাস 0.5 ইন্টু 0.125, 0.5 দিয়ে যদি গুণ করি 4 ঘর পর দশমিক হবে, মানে এই মানটাই পাবো। 5 125 625, 4 ঘর পর দশমিক, এই মানটাই পাবো। তাহলে এই জায়গাটা পাচ্ছি কিন্তু 0.0625 প্লাস 0.0625, এটা গুণ আছে, গুণ করলে এটা পাবো, তাহলে এর ডবল করতে হবে, তাই না? তাহলে উপরে নিয়ে যাচ্ছি 0.0625, 0.0625 2 দিয়ে গুণ করলে হয়ে যেত, 2 দিয়ে গুণ করলে হয়ে যেত, 4 ঘর পর দশমিক, এই এত উত্তর। 55-56 বলেছে একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো। রবারের দড়ি 100% ছিল, টেনে 140 করে দিল, 40% বাড়ানো হলো, এবং তারপর ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে কি হবে, আবার এখানেই চলে আসবে। রবারের দড়ি টেনে ছেড়ে দিলে আবার সেখানেই চলে আসবে, জায়গায় চলে আসবে। দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো? 100 ছিল, টেনে 140 করলাম, ছেড়ে দেওয়ার পরে ঘুরে ফিরে আবার ওখানেই আসবে, আবার 100তেই আসবে, 140 থেকে 100তেই আসবে। কত কমতে হলো? 40 কমতে হলো। 140-এর উপরে 40 করতে হবে, 140-এর উপরে 40 কমলে কত পার্সেন্ট? 7 দিয়ে 200-কে ভাগ করবো, 28 পূর্ণ কত আছে? 4/7, ওটা উত্তর। এত পার্সেন্ট, 28 পূর্ণ 4/7%। 56 দড়ি রাবার ছিল 100, টেনে 140 করলে আবার ছেড়ে দিলে ওখানেই আসবে, তাহলে 140-এ 40 কমে গেল, 100-তে ফিরে আসলো। একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে, একটা টেলিগ্রাফ খুঁটি মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে, এক্স দৈর্ঘ্য। একটা ট্রেন একটা খুঁটিকে, বাসকে, মানুষকে পার করা মানে নিজের দৈর্ঘ্য পার করা। তাহলে এক্স মিটার ধরে নিলাম একটা ট্রেনের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা 6 সেকেন্ডে পার করছে। ইকুয়াল কেন করব, এই ক্ষেত্রে তাদের স্পিড সমান থাকে, তাই না? এবং 220 মিটার লম্বা একটি সেতুকে, তাহলে 220 প্লাস একটা সেতু প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য, 220 মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য পার করবে, সেই জায়গাটা কত লাগবে? 16 সেকেন্ড। ঠিক আছে, এটুকু করতে হবে। দূরত্ব বাই সময় স্পিড, দূরত্ব বাই সময় স্পিড। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে চেয়েছে, তাহলে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 8x ইকুয়াল প্লাস 3x, এই পাশে আসলে 5x, 5 13 65, 66, 5 দুগুণে 10। এক্স এর মান হচ্ছে 132 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 132 মিটার, এখানে বসিয়ে দাও। এক্স এর মান 132 মিটার আর 6 সেকেন্ড, তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এত মিটার পার সেকেন্ড। এটাকে যদি আবার শর্টে করতে চাও, এই 220-কেই এই টাইম যে আছে কিনা 6 সেকেন্ড আর 16 সেকেন্ড বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাচ্ছি? 10, বিয়োগ করলে 10, এবং দূরত্বটা কত? 220 সেতু
22 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে, এটা করতে গেলে সময় লাগবে একটু, এটা আর বিয়োগ করে দিলে হবে। এই ক্ষেত্রে বিয়োগ করে সময়কে বিয়োগ করে দিলাম, ভাগ দিয়ে দিলাম, দূরত্ব বাই সময় 22 মিটার পার সেকেন্ড। নেক্সট অঙ্ক 57, 58, 57 বলেছে 30 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। 30 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। তাহলে 30 জন ছাত্রের মোট কত ইঞ্চি করতে হবে আমাকে এই জায়গাটা, মোট কত ইঞ্চি? তাহলে 5 ফিটকে ইঞ্চি করলে 12 দিয়ে গুণ করলে 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 5 12 60 প্লাস 3 ইঞ্চি, তাই না? তাহলে ইকুয়াল 63 ইঞ্চি পেলাম 30 জনের গড়। তাহলে 30 জনের মোট কত? মোট বের করতে গেলে 1890 হবে মোট, এত ইঞ্চি 30 জনের, গুণ করলে এটা হবে। ঠিক আছে, 1890 হচ্ছে 30 জনের মোট এত ইঞ্চি। এবার বলেছে 12 জন ছাত্র চলে গেলে অবশিষ্ট ছাত্রের গড় উচ্চতা 1 ফিট বৃদ্ধি পায় না, ওটা ওখানে হবে 1 ইঞ্চি হবে, ওই জায়গাটা 1 ইঞ্চি বৃদ্ধি পায়। অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি ছিল, আর 1 ইঞ্চি বৃদ্ধি করলে 5 ফিট কত হবে? 4 ইঞ্চি হবে, তাই না? 5 ফিট 4 ইঞ্চি হবে। কতজন চলে গেলে? 12 জন চলে গেলে। 30 জন থেকে 12 জন যদি চলে যায় তাহলে বাকি থাকলো 18 জন, অর্থাৎ ওই 18 জনের গড় উচ্চতা হয়ে যাবে 5 ফিট 4 ইঞ্চি। তাহলে 30 জনের গড় উচ্চতা এত, 18 জনের কত? এত ফিট এত ইঞ্চি, অর্থাৎ 64 ইঞ্চি, তাই না? 64 ইঞ্চি। তাহলে 18 জনের মোট কত? গুণ করলেই পাবো 1152 ইঞ্চি 18 জনের। তাহলে টোটাল থেকে যদি আমি বাদ দিয়ে দিই, 1890 থেকে যদি আমি 1152 বিয়োগ করি, তাহলে বাকি যে 12 জন চলে গেছে তাদের মোট কত ইঞ্চি বাদ হয়ে গেল সেটা পেয়ে যাবো, তাই না? তাহলে কত ইঞ্চি বাদ হয়ে যাবে? 738 ইঞ্চি। 738 ইঞ্চি ওই 12 জনের যে বেরিয়ে গেছে তাদের। ঠিক আছে, তাদের। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি, 12 জন যে ছিল 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে এক একজনের ইঞ্চিতে পাবো। কিসে পাবো? ইঞ্চিতে। তো ইঞ্চিকে ফিট করতে গেলে আবার কি করতে হবে? 12 দিয়ে আবার ভাগ করতে হবে, অর্থাৎ তাহলে একসাথেই নিয়ে নিচ্ছি আমি 12 আবার। তাহলে এবার টোটাল ফিটে চলে আসবে। ঠিক আছে, টোটাল ফিটে চলে আসবে। তাহলে কেটে দিচ্ছি, 3 4 12, 3 2 6, 3 4 12, 3 6 18, 246, আবার 3 8 24, 3 2 6 কেটে দিলাম, 3 4 12, 4 দিয়ে কেটে যায়, 2 দিয়ে কেটে যায় 41, অর্থাৎ কত পাচ্ছি? 8, আর এদিকে 41। তাহলে 5 8 40, এত ফিট, ফিট চলে আসলো 1/5 পূর্ণ 1/8 ফিট। তাহলে 5 ফিটকে 5 ফিট রেখে দিই, 1/8 ফিটকে ইঞ্চি করতে হবে। ইঞ্চি করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে এটার সাথে। তাহলে 3 4 12, 4 2 8, তাহলে পাচ্ছি কত? 5 ফিট 3/2 ইঞ্চি। যেখানে উত্তরে লেখা আছে কি? উত্তরে লেখা আছে দেখো, 5 ফিট 1 পূর্ণ 1/2 ইঞ্চি, তাই না? এটাই তো 3/2 হচ্ছে, এটাই 3/2 হচ্ছে। তাহলে উত্তর এই যেটা। 30 জনের 5 ফিট 3 ইঞ্চিকে ইঞ্চি করো, 63 ইঞ্চি গুণ করে যা পাবো 30 জনের 1890, সেটা টোটালে 12 জন চলে গেলে বাকি 18 জন থাকছে, 1 ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি ছিল 5 ফিট 4 ইঞ্চি হয়ে যাবে। সেখানে পেলাম 64 ইঞ্চি, 64 ইঞ্চির সাথে 18 গুণ করলে 18 জনের পেলাম। তাহলে টোটাল থেকে 18 জনের বিয়োগ করে দিলে বাকি যেটা বিয়োগফল সেটা 12 জনের, যেটা যারা বেরিয়ে গেছিল 12 জনের 738 ইঞ্চি। 12 দিয়ে ভাগ করলে ইঞ্চি পাবো, এক একজনের ইঞ্চি, সেই ইঞ্চিকে আবার 12 দিয়ে ভাগ করলে ফিটে চলে আসবে। তো ফিটে চলে আসছিল 1/8 ফিট, 1/8 ফিটকে 12 দিয়ে গুণ করলে ইঞ্চি হয়ে যাবে। সেটাই হলো উত্তর। ঠিক আছে, নেক্সট হচ্ছে √2 মান 1.414, তাই না? √2 মান 1.414, তাহলে 3/√2 এর মান কত? √2 দিয়ে করণী করে দাও একটু, তাহলে সব থেকে সুবিধে। তাহলে পাচ্ছি কত? 3√2 আর নিচে 2, তাহলে √2 মান কত? তাহলে 3 × 1.414/2 3কে ভাগ করলে 1.5 পাবো, তাই না? আমরা এই জায়গাটা 1.5 পাবো। তাহলে 1.5 আর 1.414 একে গুণ করলে কত পাবো? 2.121, একটু গুণ করে দেখো, 1.414 যেটা √2 মান, তার সাথে 1.5 গুণ করলে এত আসবে। নেক্সট অঙ্ক 59 60, 59
1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90। এটা হচ্ছে অঙ্ক, এর আগেও পেয়েছিলাম আমরা। তো এই টাইপের অঙ্ক আসলে করার নিয়ম হচ্ছে 1/1 × 2 প্লাস 1/2 × 3, এই যেগুলোকে ভাঙছি, প্লাস 1/3 × 4 প্লাস 1/4 × 5 প্লাস 1/5 × 6 প্লাস 1/6 × 7 প্লাস 1/7 × 8 প্লাস 1/8 × 9 প্লাস 1/9 × 10, এই পর্যন্ত 9 × 10। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমার এইটুকু নেওয়া আর লাস্টের এই 1/10, বাকি মিডিলে যা সব কাটবে। তো বাকি মিডিলে যা থাকবে সব কেটে যায়, শুধু মান থাকে কি এইখানে, এখানে 1/1 মানে কি 1, আর মাইনাস চিহ্ন নিতে হবে, ঠিক আছে, কারণ প্লাস মাইনাস হবে, এর ভিতরে কেটে যায়, করতে গেলে অনেক বড় হয়ে যাবে, বোর্ড শেষ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য প্লাস চিহ্ন মাইনাস নিবে এবং 1/10 নিবে, এইটুকু কাজ করবে। কত থাকবে? 9/10, 9/10 থাকবে উত্তর লাস্টে, ঠিক আছে। এর আগেও দিয়েছি ক্লাসে এই টাইপের অঙ্ক। মিডিলে করতে গেলে কাটাকাটি করতে, মানে প্লাস মাইনাস চলবে এইভাবে, ঠিক আছে, অনেক বড় হবে, জায়গা নিয়ে নিবে অনেকটা। তো জাস্ট খালি মনে রাখো, এই টাইপের যদি অঙ্ক আসে বুঝে যাবে যে কি আছে এই জায়গাটা নিচে, 42, 56, 70, তাই না। করে শেষে শুধু এই মানটুকু নিবে 1/2 আর শেষের 1/10। জাস্ট কিছু কিছু ম্যাথ মনে রাখতে হবে, ঠিক আছে। এটা মনে রেখে দিবে, 9/10 হচ্ছে উত্তর। 60, নিচের সংখ্যাগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজান। এর মান দিয়ে দিয়েছে কত? দশমিক পৌনপণিক দিয়েছে উপরে। বি এর মান দিয়ে দিয়েছে 1/3, সি এর মান দিয়ে দিয়েছে √0.32, আর ডি এর মান দিয়ে দিয়েছে 0.32। তো বড় থেকে ছোট অনুসারে সাজাও, বড় থেকে সাজাতে হবে। তো এর মান পৌনপণিক আছে, দুটো পৌনপণিক, দুটো 9, এটা এর মান। বি এর মান 1/3, অর্থাৎ 3 দিয়ে 1কে ভাগ করতে হবে, 3 দিয়ে 1কে ভাগ করতে হবে। 3 চলতে থাকবে, 3 চলতে থাকবে। এটা গেল এর মান, বি এর মান এটা গেল। সি এর মান √0.32, একে যদি আমরা বের করি দশমিক তুলে দিয়ে 100 নিব, তো √32/10 থাকবে, √32/10 থাকবে, তাই না। √32/10, √32কে ভাঙলে ওকে বের করতে হবে, বের করলে কি পাবো আমরা? রুটের ভিতর থেকে বের করতে হবে, 4√2 থাকবে, 4√2, তাই না। এর মান কত পাবো? 4√2 বাই নিচে 10, তাই না। √2 মান কত? 1.414, √2 মান 1.414। এবার যদি আমি গুণ করে দিই এবং এর জন্য দশমিকের জন্য তুলে দিয়ে যদি আরো 3টে শূন্য নিয়ে নিই, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে 4 4 16 1, 4 1 4 1 5, 4 4 16 5, 1 2 3 4, 1 2 3 4, এই ঘর পর দশমিক। মান পেলাম কত? √0.32 এর মান 0.5656, 0.5656, আর এর মান তো এটাই 0.32। তাহলে এই জায়গাটা এটা দিয়ে একটু ভাগ করে দিতে হবে এটাকে, তাই না। 99 দিয়ে যদি ভাগ করি আমি 32কে, 3 9 27, দশমিকের জন্য 0 দুইবার যাবে, তাই না। এখানে ঠিক করলাম তো, 3 2 1, দশমিকের জন্য 0, 9 2 18, 198, 32 আবার নামলো, দশমিকের জন্য 0, আবার 3বার যাবে,
এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে, কারণ এই পর্যন্তই দরকার। তাহলে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে বড় কোনটা? বড় এটা। রুট ওভার কিভাবে দিয়েছে, সিবি কিভাবে দিয়েছে সেইভাবে লিখে দিই, বড় থেকে ছোট। তাহলে প্রথমে সি যদি হয়, প্রথমে সি লিখলাম, রুট ওভার 0.32 মান সি। তারপরে এটা 0.33, 0.323, এটা ছোট আছে 0.33 না, তাহলে এটা পেলাম 0.33। ABC তিনটেই আছে, ABCD, এর মান কত? 0.32। তারপরে আর নেই, তাহলে বড় থেকে ছোট। তারপরেরটা হবে বি, তারপরে হবে এই যেটা, তারপরে হবে এ, তারপরে হবে ডি। তাহলে সিবিএডি কোথায় আছে? সিবিএডি বি নম্বর, তাই না, 60-এর বি। নেক্সট 8 নম্বর সেট থেকে শুরু। এবার 46 রুট ওভার 196, এর মান কত? বর্গমূল 14, তাই না, ওর মান 14 নিয়ে নিলাম, 14 ইন্টু রুট ওভার 144, এর মান 12 নিয়ে নিলাম, ইন্টু 20%, ইন্টু 20% এর 500 ইকুয়াল এক্স, কোশ্চেন মার্কের জায়গায় এক্স প্লাস 1256 হলে কোশ্চেন মার্ক এক্স এর মান কত? এর কাজ আগে কেটে দাও, কেটে দিলাম, তাহলে থাকছে কত? 14 ইন্টু 12 ইন্টু 20 ইন্টু 5 ইকুয়াল এক্স প্লাস এত, ঠিক আছে। প্লাস চিহ্ন তো নেই কোথাও। হ্যাঁ, 5 20 100, তাহলে এখানে হবে 1200 ইন্টু 14, তাই না। তাহলে 14 দিয়ে গুণ করলে 4 12 48, 12 12 168 ইকুয়াল এক্স প্লাস 1256। 1256 বিয়োগ করতে হবে, 15,544, 15,544 এ নম্বর অ্যান্সার। 47 5/3 প্লাস সিঁড়ি ভাঙা অঙ্ক 1 - 3, এটার কাজ আগে, এটুকু কাজ করলে কি হবে? 3 একে 3, 2 মাইনাস হবে, 1/3 থাকবে, 1/3, 1/3, তাহলে 1/3, এই 3 উপরে চলে যাবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হলে কত হবে? 9, তাই না, নিচে 1 থাকবে, তাহলে কত থাকছে? 12, তাই না, 9 নিচে 1 থাকছে, 3 × 3 12/1, তাহলে 5/12/1 মানে কত? 1 উপরে, তাহলে উপরে চলে যাবে, তো 5/12 উত্তর। কত উত্তর? 5/12। 48 থেকে 50, 48 নম্বর বলেছে, একটি লোক টাকায় 20টি ও 30টি দামে সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে সেগুলিকে একসাথে টাকায় 25টি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? কত লাভ বা ক্ষতি হয়? তো 20টির দাম, টাকায় 20টির দাম 1 টাকা, তাহলে একটার দাম কত? 1/20। 30টির দাম 1 টাকা, একটার দাম কত? 1/30 ধরে নিলাম, ওই যে সমান সংখ্যক বলেছে, একটা একটা ধরে নিলাম, এই একটা ওই একটা, টোটাল কটা? দুটো কিনলো, তাই না। তাহলে এই টোটালটাকে যদি আমি যোগ করি, দুটোর দাম পেয়ে যাব। টোটাল যদি যোগ করি আমি 1/20, এখানে একটা আর এখানে 1/30, তাহলে দুটোর দাম, টোটাল দাম পেয়ে যাব আমরা। লসাও কত? 7, তাহলে 3 + 2 = 5/7 = 1/12। এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। উপর একটা টাকা, সাপোজ ধরে নাও টাকা, নিচে বস্তু 20টি বা 12টি চলে এসছে, তাই না, এই জায়গাটা। আবার বলেছে সেগুলোকে একসাথে বলতে এই যে একটা এখানে একটা এখানে, দুটো হবে। তো 25টি দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটার দাম কত?
আর সেগুলোকে একসাথে বিক্রি করবে। কটা কটা কিনেছিলাম? দুটো কিনেছিলাম। সেগুলোকে যদি একসাথে কিনি তাহলে 2/25, তাহলে এই জায়গাটা ক্রয় মূল্য পেয়ে গেলাম। দুটোর দাম কত? ক্রয় মূল্য, সরি, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। এবার বলেছে কত পার্সেন্ট লাভ হবে না ক্ষতি হবে। হ্যাঁ, বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এবার লাভ হবে না ক্ষতি হবে সেটা বের করতে হবে। তো এর আগে আমরা অঙ্ক করেছি যে 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় 5টা বিক্রি করে, 6 টাকায় 5টা বিক্রি করে। 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় 5টি বিক্রি করে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি আমরা করেছি। যে নিচের লাইনের টাকাটাকে আমরা আগে লিখতাম এবং উপরেরটাকে পরে লিখতাম, ক্রস মাল্টিপ্লাই করতাম, তাই না? তারপরে আমরা অঙ্ক বের করতাম। তাহলে এই ক্ষেত্রেও এটা দিয়ে হয়ে যাবে সহজে, খুব সহজে বেরিয়ে যাবে এই জায়গাটা। কারণ এটাকে টাকা ধরো, এটা তো বিক্রয় মূল্য 25টি বস্তু এটা, এবং উপরেরটা উপরে 1 টাকা এবং 12টি বস্তু, ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে এই পাশে আসবে কত? এটা সবসময় কি বেরোয়? এটা ক্রয় মূল্য বেরোয়, আর এই পাশে বিক্রয় মূল্য বেরোয়। তাহলে 25 × 25 আর 12 × 24, এইভাবে ক্রয় মূল্য 25 × 25, 12 × 24। তাহলে ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য 24 টাকা। 1 টাকা ক্ষতি। কত টাকার উপরে? 25 টাকার উপরে 1 টাকা ক্ষতি। 100-এ কত? 4 25 100, অর্থাৎ 4% ক্ষতি। এখানে লাভ নেই, 4% ক্ষতি আছে। উত্তর 4% ক্ষতি। নেক্সট অঙ্ক 49 বলেছে 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে 4টি লেবু বিক্রি করা হলো, শতকরা লাভ। 5টা লেবুর ক্রয় মূল্য ধরে নাও 5 টাকা, এবং 4টি লেবু বিক্রি করা হলে 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে 4টি লেবু বিক্রি করা হয়ে গেছে। 5টার দাম 5 টাকা, 4টা বিক্রি করেই 5 টাকা তুলে নিয়েছে। 4টা বিক্রি করে 5 টাকা তুলে নিয়েছে। তাহলে একটা বস্তু আরো বেঁচে আছে, সেটাই লাভ তার। তাহলে লিখতে হবে কত? 4-এর উপরে একটা লাভ হবে আরো, কারণ 4 টাকায় টাকা তুলে নিয়েছে। ওই একটা লাভ ইন্টু 100, 25%। কত পার্সেন্ট? 25%। উত্তর। নেক্সট 50। একটি দ্রব্য 425 টাকায় বিক্রি করে যা লাভ হয় 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। উত্তর। এই টাইপের অঙ্ক দুটো যোগ করে, দুটো অ্যামাউন্ট যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 3 × 6, 2 দিয়ে না, 3 × 6, 9 × 18, 390 টাকা। কত টাকা? 390। 51-52 কোন গ্রামের ভোটে এক্স বিজয়ী হয়েছে 3:2 ভোটে। এক্স মানে কোন লোককে বলছে এক্স বিজয়ী হয়েছে 3:2 ভোটে। গ্রামের মোট ভোটার যদি 600 হয় এবং 100 জন যদি ভোট না দিয়ে থাকে, তবে এক্স কত ভোট পেয়েছে? বিজয়ী হয়েছে 3:2 ভোটে। 3:2, এক্স বিজয়ী হয়েছে 3:2 ভোটে। অর্থাৎ এ যদি 300 পায়, ও পেয়েছে 200। এ 3টা পেলে ও পেয়েছে 2টো। কিন্তু বলেছে মোট ভোটার যদি 600 হয়, তার মানে এটা সমান সমান তো 600। একজন পেয়েছে 3টা, একজন পেয়েছে 2টো, মানে 3 ইউনিট 2 ইউনিট। টোটাল কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান 600, 1 সমান সমান 120। তাহলে একজন পেয়েছে 360, আর একজন পেয়েছে 12 × 24। কিন্তু প্রশ্ন হচ্ছে, বলেছে যে এখানে যদি পেত, যদি 100 জন ভোট না দিত তাহলে পেত এটা। কিন্তু বলেছে যে 100 জন যদি ভোট না দিয়ে থাকে, তাহলে 100 জন যদি না দেয়, তাহলে হয়ে যাবে এই জায়গাটা কত? 500 জন। 500 জন হয়ে যাবে, তাই না? এই জায়গাটা 600 জায়গায় 500 হয়ে যাবে। তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে, আবার এগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5 ইউনিট সমান সমান 500, 1 ইউনিট সমান সমান 100, তাই না? তাহলে এটা মিটিয়ে দিই। তাহলে 1 ইউনিট সমান সমান 100। তাহলে একজন পেয়েছে 300, আর একজন পেয়েছে 200। তবে এক্স কত ভোট পেয়েছে? 300 ভোট পেয়েছে। এক্স এর মান কত? 300। 100 জন দেয়নি, মানে 500 জন দিয়েছে। তাহলে 5 ইউনিট সমান সমান 500, 1 সমান সমান 100, 300 আর 200। উত্তর কোনটা? এটা। এক্স এর মান এটা। 52। দুটি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 990। যদি একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 5% কমে যায়
এবং অপর বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 14% বেড়ে যায়, তবে উভয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমান হয়, প্রতিটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? 5% কমেছে মানে 95, আর 14% বেড়েছে মানে 114। এটা এবার বলেছে দুটো সমান হয়, এই টাইপের অঙ্ক থাকলে উল্টে দিবে, জাস্ট 114 আগে আনবে, 95 পরে আনবে। দুটো সমান হয় উল্টে দিবে, উল্টে দিয়ে অনুপাত বের করবে। অনুপাত বের করলে কত দিয়ে কাটে? 19 দিয়ে। 6 19 114 আর 5 19 195, 6:5। ঠিক আছে, 6:5। তাহলে 5% কমে যাওয়ার সেটার অনুপাত 6, আর 14% বেড়ে যাওয়ার তার অনুপাত 5 পেলাম উল্টে দিয়ে। প্রতিটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তাহলে টোটাল ইউনিট কত? টোটাল হচ্ছে 990 জন, আর টোটাল ইউনিট 11 ইউনিট। 11 ইউনিট মানেই তো 990। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 90। তাহলে একটা হচ্ছে 6 নং 54 540, আর একটা হচ্ছে 5 নং 45 450। (53, 54) একদিনে ঘড়ির কাঁটা দুটি, ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার পরস্পরকে অতিক্রম করবে? একদিনে বলতে 24 ঘন্টা বলেছে, এটা মনে রাখো। 24 ঘন্টায় কতবার পরস্পরকে অতিক্রম করবে? ঘড়ির কাঁটা দুটি, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা 22 বার। কতবার? 22 বার। 12 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টায় 11 বার, আর 12 ঘন্টায় 11 বার, টোটাল 22 বার। 24 বার কেন হয় না? 12 ঘন্টার পরে আলাদা দিন চলে যায়, দিন চেঞ্জ হয়ে যায়, তাই না? ডেট চেঞ্জ হয়ে যাবে, 12 ঘন্টার পরে ডেট চেঞ্জ হয়ে যাবে। আজকে রাত 12টা, 12 ঘন্টা মানে 12টার কাটার পরে, রাত 12টা থেকে রাত 12টা, তারপরে গেলে দিন চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেই জন্য 24 ঘন্টা কতবার? 22 বার। এটা মনে রাখো। 54, একটি গাড়ি স্বাভাবিক বেগের 2/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা 2.5 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে এই নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগবে 2/5। শর্টকাট -2। এই যে 2 আছে না, এই 2কেই মাইনাস করতে হবে এই ক্ষেত্রে। যদি বলে 3/4, তাহলে এই 3 মাইনাস করতে হবে নিচে, ইন্টু টাইমটা লিখতে হবে। কত ঘন্টা? 2.5 ঘন্টা, তাই না? তাহলে 2/3 ইন্টু 2.5 ঘন্টা মানে 5/2। এটাই উত্তর। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 5কে। 3 দিয়ে 5কে ভাগ করলে কত আসে? 1/2/3, এত ঘন্টা। শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। 2/5 বলেছে, এই 2 বিয়োগ করতে হবে এখান থেকে, ইন্টু ওই টাইম 2.5 ঘন্টা, 5/2 বিয়োগ করলে 3 পেলাম, 2/3 ইন্টু 2.5 ঘন্টা, কাটাকাটি করলে এটা 1/2/3 ঘন্টা। এটা হচ্ছে সময় লাগবে। 57, যদি √11.3 ওর মান দিয়েছে, 11.3 এর মান দিয়েছে 3.36, তবে √0.0000452 এর মান কত? বলেছে, বের করতে বলেছে। তাহলে আমার কাজ হচ্ছে, এটাকে যদি আমি তুলি, দশমিকটাকে যদি তুলে দিই আমি, তাহলে আমি 1 2 3 4 5 এটা নিব, অর্থাৎ 452 বাই এটা, এর √এর মধ্যে। ভালো করে খেয়াল করবে, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তাহলে এই 10,000 কত? 1 লক্ষ, তাই না? এখান থেকে আমি কত পাবো? দুটো শূন্যর জন্য একটা শূন্য বাইরে আসবে, মানে 100 বাইরে আসবে। কত বাইরে আসবে? 100। উপরে কত থাকবে? 552, আর নিচে থাকবে 100 বাইরে, ইন্টু √10 থাকবে। 10 বেশি থাকছে, ওটা রুটের মধ্যেই থাকলো। ঠিক আছে? তো এবার এটাকে ভাঙতে হবে। এটাকে ভেঙে কি করব দেখো, এটাকে ভেঙে একটা সুন্দর জিনিস আসবে। সেটা কি আসবে? কত আসছে রুটের বাইরে? এটাকে রুটের বাইরে আনতে গেলে 2√13, 113, তাই না? 2√113 আসছে এর মান। তাহলে এর মান আমি 2√113 লিখে দিলাম, আর এখানে আছে √10। তাহলে আমি লিখতে পারি টোটালটাকে √এর মধ্যে নিতে 113/10। এই যে এটা আর এটাকে নিয়ে নিলাম, তো দশমিকটা এখানেই নিয়ে নিলাম। তো দশমিকটা নিয়ে নিলে দেখো এরকম লিখতে পারছি আমি। ঠিক আছে, এরকম আসছে, অঙ্কের ফিগারটা এরকম আসছে।
তো যার মান কিন্তু আবার দিয়ে দিয়েছে উপরে 3.36, 3.36 জাস্ট পুট করে দাও এখানে 3.36। তাহলে 2 ইন্টু 3.36 যদি পুট করি, দশমিক তুলে দিয়ে 100 নিয়ে নাও, তাহলে 4 ঘর পর দশমিক হবে, তাহলে 6 দোকানে 12, তাই না? 6 দোকানে 12 কত আসবে এই জায়গাটা? 6 দোকানে 12 আর হচ্ছে 3 দোকানে 6 7, 3 দোকানে 6, 3 ঘর পর দশমিক, কিন্তু আমাকে 4 ঘর পর দশমিক আনতে হবে। একটা শূন্য নিয়ে দশমিক নিয়ে নিলাম, 0672 হচ্ছে উত্তর। সি নম্বর 56 বলেছে সুপ্রিয় অজয় থেকে 7 বছরের ছোট। সুপ্রিয় অজয় থেকে 7 বছরের ছোট। কে? সুপ্রিয়। সুপ্রিয় অজয় থেকে 7 বছরের ছোট। সুপ্রিয় যদি এক্স হয়, এ হবে x+7, তাই না? তাদের দুজনের বয়সের অনুপাত হচ্ছে 7:9। তাহলে একে নিচে লিখতে হবে, তাই না? একে x+7 আর 7:9 মানে এটা, তাহলে 9x = 7x + 49। তাহলে এই পাশে আসলো কত? 2x = 49, মানে 49/2 x এর মান। x এর মান হচ্ছে 49/2। তবে সুপ্রিয়র বয়স কত? সুপ্রিয় কি ছিল? 49/2, তাহলে একে 24.5 উত্তর, তাই না? 24.5 উত্তর ভাগ করে দিতে হবে। সুপ্রিয়র তো এক্স, 24.5। 57 একটি স্নানপাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং 5 মিনিটে অন্য পাইপ দ্বারা খালি করা যায়। যদি দুটি পাইপ একসাথে চালানো হয় তবে পাত্র ভর্তি হবে। ভর্তি করে আর খালি করে a × b বাই a - b তে ফেলে দাও। 4 × 5 আর a - b এত, 4 5 20 ঘন্টা, কত? 20 মিনিট। a × b a - b, a - b বা b - a যাই হোক, কিন্তু মাইনাস করতে হবে। 4 5 20 মিনিট, বা 4 আর হচ্ছে 5, তাই না? 4 মিনিটে ভরে আর 5 মিনিটে খালি করে, লসাও কত? 20। এর ক্ষমতা কত? 5, এর ক্ষমতা 4, এর ক্ষমতা 4। 5 ভরে 4 খালি করে, একই ভরতে পারে মাত্র, তাই না? তাহলে ক্ষমতা একই বেঁচে থাকবে, 1 দিয়ে ভাগ করে দাও, ভরতে হবে 20 মিনিটে। 58 কোন গ্রামের জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়। 5% হারে যদি বৃদ্ধি পায়, আর যদি বর্তমানে জনসংখ্যা 4410 হয়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 2 বছর আগে পি হলো মূল জনসংখ্যা 2 বছর আগের, 1 + 5%, 2 বছর পর জনসংখ্যা হচ্ছে 4110। এইভাবে করা যায়। 5 × 100, তাহলে উপরে 21 এর স্কোয়ার 441, 441 p/400 = 441, 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? কেটে গেল, তাহলে পির মান হচ্ছে এত, এটাই উত্তর। আবার এটাকে শর্টে করা যায়, 5%, মানে 5/100 কাটলে হবে 1/20, অর্থাৎ 20 হচ্ছে আসল 2 বছর আগের, তাই না? 2 বছর আগের বলছি, 20 হচ্ছে আসল, আর 20 আর 1 21 হচ্ছে সুদ আসল। কিন্তু বলেছে 2 বছর, 2 বছরে কত হবে বলেছে? এত হবে। তাহলে 2 বছরে এত করতে হবে আমাকে, তাহলে এটাকে স্কোয়ার করলে 400, আর এটাকে 441, কিন্তু 2 বছর পরে 441 হচ্ছে। 441 4410 কিন্তু হচ্ছে না, কিন্তু হতে গেলে কি করতে হবে? 10 গুণ করে দাও, তাহলে এর সাথেও 10 গুণ করতে হবে, তাই না? তাহলে 2 বছর আগে এত ছিল, 2 বছর পরে এত হয়েছে, এইভাবে বের করা যায়। নেক্সট 59 কোন গ্রামের গেল বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়ার পর, 8000 টাকা কর ছাড় দেওয়ার পরে তারপর 1% হারে কর ধার্য করা হয়। তাহলে 8000 টাকা কর ছাড় দেওয়ার পরে তার মূল টাকাটা কত ছিল সেটা বের করা যায়। তারপর অর্থাৎ পি টাকা ছিল, ওর উপরে 1% কর দিল, কিন্তু লোকটা দিল কত টাকা কর? একজন চাকরিজীবী 160 টাকা কর দিলে, 8000 টাকার ছাড় দেওয়ার পরে কিন্তু ওটা 160 টাকা কর দিল। তাহলে 8000 টাকা ছাড় দেওয়ার পরে তার কাছে কত টাকা ছিল সেটা বেরোবে। পি = 16000 টাকা। 8000 টাকা ছাড় দেওয়ার পরে 16000 টাকা ছিল, 1% ছাড় দিয়েছিল, 60 টাকা ছাড় দিয়েছিল। 1% যদি করি 16000-এর,
তাহলে 60 টাকায় ছাড় দেয়, ওটাই বলেছে। তো 8,000 টাকার পরে এত টাকা ছিল, তাহলে 8,000 টাকা যদি আমি অ্যাড করে দিই তাহলে তার কিন্তু মূল টাকা পেয়ে যাবো এবার 24,000 টাকা। মূল টাকাটা এটা, 8,000 টাকা আগে ছাড় দিয়েছে, মানে ওটার উপর কর নেয়নি, ছাড় দিয়েছে। তো তার মাসিক বেতন কত? তো এটা তো বছরের, তো মাসে বের করতে গেলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। মাসিক বেতন 2,000 টাকা, মাসিক বেতন 2,000 টাকা, 60, 2 পূর্ণ 1/7 অর্থাৎ 15/7, 15/7, তারপরে বাই 3 পূর্ণ 1 অর্থাৎ ওখানে পাচ্ছি 7/2, 7/2 যোগ পরে হচ্ছে 39, 41, 41/3 আর 3 পরে 45 আর হচ্ছে 4, 49/15, 49/15, মাঝখানে বিয়োগ চিহ্ন, 7 8 56, 62/7 আর হচ্ছে 7/3। এটাকে উপরে তুলে দাও, এটাকে উপরে তুলে দিলে এখানে হবে 30 আর নিচে হবে 49, তাই না? নিচে হবে কত? 49। এটাকে উপরে তুলে দিলে গুণ হবে আর নিচে 3, তাহলে আমি এই জায়গাটা লিখতে পারি উপরে 15 আর নিচে 3 × 49, তাই না? 3 × 49, তাহলে 41 × 15/3 × 49 বিয়োগ এটাকে উপরে তুলে দাও আর 7টাকে নিচে 49 নিয়ে রাখলাম, তাহলে 3 5 15, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল 3 2 6। তাহলে অ্যাকচুয়ালি অঙ্ক কি হচ্ছে? 30/49 যোগ 205/49, এই যে এখান থেকে 205/49 বিয়োগ 186 আর বাই হচ্ছে 49, তাহলে লসাও কত? 49। তাহলে 30 + 205 মাইনাস 186, তাহলে 205 হবে 235, 235 থেকে 186 বিয়োগ করলে 49/49 থাকছে। কত থাকছে? 49/49ই থাকছে। তার মানে উত্তর কত? 1 উত্তর।